আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। এবার পাকিস্তান সীমান্তে ৩০ জন আফগান সন্ত্রাসীকে হত্যা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ৭৮ জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব, এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। এদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইউক্রেন। আবারও লেবাননে দফায় দফায় ড্রোন হামলা ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যমে রবিবার এক নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় এবং এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, রবিবার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে মধ্য অঞ্চল সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়। হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশেপাশে আগুন ধরে যায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। তারা দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। যদিও হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে আরো একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়। সূত্র মেহের নিউজ এজেন্সির। এদিকে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতার, কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, কথোপকথনে তেমন লাভ হয়নি। এরপরে ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া। মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। কিয়েভ কর্তৃপক্ষ বলছে, ১৩ ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রাতভর চালানো এ হামলায় অন্তত ২৩ জন গুরুতর জখম হয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৩ ঘন্টায় মোট ৫৩৯টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে ৪৭৬টি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছোড়েনি ড্রোন হামলার নিরিখে, তাই এটি একটি নজির। এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত ১১টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ভবন ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিয়েভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। এবার পাকিস্তান সীমান্তে ৩০ জন আফগান সন্ত্রাসীকে হত্যা। আফগানিস্তানের সীমান্ত এলাকায় ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। খবর জি নিউজের। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের মধ্যে একাধিক সীমান্ত ক্রসিং আছে পাকিস্তানের। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসানখেল সীমান্ত ক্রসিং দিয়ে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছিল। ব্যাপারটি আজ করতে পেরে তাদের লক্ষ্য করে পাকিস্তানের সেনা সদস্যরা গুলি ছোড়ে এবং এতে ৩০ জন নিহত হয়। নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে।
আরো বলা হয়েছে নিহত এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত। গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে পাকিস্তান সেনাবাহিনীর 13 সদস্য নিহত হন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 78 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আরো 78 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা স্থানীয় হাসপাতাল সূত্রে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে গাজার সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 57,338 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন 1,35,957 জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে চলে গেছে। এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ঘোষিত নতুন এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, ইরানের তেল পাচারে সহায়তা করার অভিযোগে ইরাকি ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ এবং তার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান শান্তির পথ নিতে পারত, কিন্তু তারা উগ্রপন্থা বেছে নিয়েছে। তাই তেহরানের অর্থনৈতিক উৎসগুলোকে আমরা নিশানা করব। যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট একবার বলেছিলেন, চীন চাইলে ইরানের তেল কিনতে পারবে। এতে তখন অনেকেই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হবে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের দাবি করায় নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমান ও কাতারের মাধ্যমে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, কূটনীতি যেন প্রতারণার হাতিয়ার না হয়। এদিকে রাশিয়ার বিমান ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগলেবস্ক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের সামরিক জেনারেল স্টাফ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি এই ঘাঁটিকে রুশ SU-34, SU-35S এবং SU-30SM যুদ্ধ বিমানের হোম বেস হিসেবে বর্ণনা করেছেন। ফেসবুকে লেখা বিবৃতিতে জেনারেল স্টাফ জানিয়েছে, তারা গ্লাইড বোমা, একটি প্রশিক্ষণ বিমান এবং সম্ভবত অন্যান্য বিমান সম্বলিত একটি ডিপোতে আঘাত করেছে। আরব নিউজ জানিয়েছে, রাশিয়ান কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিয়েভ বলছে, বিমান ঘাঁটিতে এই ধরনের হামলার লক্ষ্য রাশিয়ার সামরিক সক্ষমতা হ্রাস করা এবং রাশিয়ায় উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ইউক্রেনের সক্ষমতা প্রদর্শন করা। গত মাসে ইউক্রেন বলেছিল, তারা আকস্মিক ড্রোন হামলায় রাশিয়ার ভূখণ্ডের গভীরে বেশ কয়েকটি বিমান ক্ষেত্রে অবস্থানরত 40টিরও বেশি রুশ বিমান ধ্বংস করেছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ ফোন আলাপের পর নতুন করে আক্রমণের ঢেউ শুরু হয়েছে। এবার লেবাননে দফায় দফায় ড্রোন হামলা ইসরায়েলের। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে, খবর আল জাজিরার। প্রতিবেদন মতে, গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও তা লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার দেশটির দক্ষিণ অঞ্চলের বিনোদজেবেইল, শেবা এবং চাকরাস শহরে পরপর 4টি ড্রোন হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, একটি শত্রু ড্রোন বিনোদজেবেইল শহরের সাফ আল হাওয়া এলাকায় একটি গাড়িতে আঘাত হানে। এতে ব্যক্তি নিহত হন
এবং আরো 2 জন আহত হন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। এরপর একই এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়। এর আগে শনিবার সকালে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের সেবা এলাকায় একটি বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। তাতে ওই বাড়িতে বসবাসরত পরিবারের কয়েকজন সদস্য আহত হয়। এছাড়া বিনোদ জিবেইল জেলার চাকরাস শহরেও ড্রোন হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় 2 জন আহত হয়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, খামেনি মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মবোধক গান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করেছিলেন। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল তিনি বাংকারে আত্মগোপনে আছেন। এই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। গত 13 জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে হামলা করে। এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে।